প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নন্দন কুমার দে, সহকারী শিক্ষক, সেন্ট ট্রিজার স্কুল, রাঙামাটি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে আলোচনা করব। চলো আমরা আজকের নির্ধারিত পাঠে চলে যাই। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি পাঠ ১, কোষ বিভাজনের প্রকারভেদ। তাহলে আমরা ইতিমধ্যেই আগের ক্লাসগুলোতে জেনে এসেছি কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, অর্থাৎ কোষ দ্বারা আমাদের জীবদেহ গঠিত হয়। আর বিভাজন হচ্ছে বিভক্ত হওয়া। তাহলে এভাবে কোষ বিভাজনের মাধ্যমে আমাদের এই বিশাল দেহ গঠিত হয়। কোষ বিভাজনে একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে বিভাজিত হয়ে নতুন নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে কোষ বিভাজনকে যদি সংজ্ঞায়িত করতে যায় তাহলে বলতে হবে যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তাহলে জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। প্রথমে আমরা জানব অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা এই ক্ষুদ্র প্রাণীগুলো একটা মাত্র কোষ দিয়ে গঠিত। এজন্য এদেরকে কি বলা হয়? এককোষী জীব বলা হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। তাহলে এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তোমরা সবাই আশা করি ডাম্বেল দেখেছো, যেটা দিয়ে ব্যায়াম করে এরকম ডাম্বেলের আকার সৃষ্টি হয় বা ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাতৃকোষ। এখানে কি কি আছে? একটা নিউক্লিয়াস আছে, আর কি আছে? নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে গোল যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিউক্লিয়াস এবং বাইরের যে অংশটা আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে নিউক্লিয়াসটা ভাসমান অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থা। এরপর কি হয়? ধীরে ধীরে মাঝখান বরাবর সংকুচিত হয়ে কি হয়? ডাম্বেলের আকার ধারণ করে এরকম। এরপরে মাঝখানে সরাসরি বিভাজিত হয়ে একটি থেকে দুটি কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কি বলছে? এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে যদি প্রত্যক্ষ কোষ বিভাজনের সংজ্ঞা লিখতে বলে তাহলে আমরা কি লিখব? যে বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অথবা এভাবেও আসতে পারে, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়,
কেন? তাহলে আমাদের তখন লিখতে হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে বলে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে এটা আমরা ভালো মতো মুখস্থ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া আছে। এটা আমরা দেখি প্রথমে মাইটোসিস। উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে এখানে কি হয়, মাতৃকোষটা বিভাজিত হয়ে যে নতুন দুটি কোষ সৃষ্টি হয় সেখানে কি হয়, অপত্য কোষগুলোতেও কি হয়, অপত্য কোষগুলো মাতৃকোষের মতো সম আকৃতির হয়, সমগুণসম্পন্ন হয় ও সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, সেটা আমরা পরবর্তীতে জানব। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে আমরা যে অথবা আমাদের যে দেহটা বৃদ্ধি পায় সেটা কি হয়, পাশে এবং লম্বাতে কি বৃদ্ধি পায়। উদ্ভিদও ঠিক একইভাবে পাশেও বৃদ্ধি পায় এবং লম্বাতেও বৃদ্ধি পায়। তাহলে এই বৃদ্ধিগুলো পাওয়ার কারণ হচ্ছে কি, মাইটোসিস কোষ বিভাজন। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে বিস্তারিত আমরা জানব। এরপর মিওসিস কোষ বিভাজনটা দেখি একটু সংক্ষেপে। জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। তাহলে এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানব। এখন আমরা দেখি মাইটোসিসের বৈশিষ্ট্য, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, অর্থাৎ এভাবে বিভাজিত হয়ে আমাদের কি হয়, দেহটা বৃদ্ধি পায় দৈর্ঘ্যে এবং প্রস্থে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। অর্থাৎ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে অপত্য কোষেও ততগুলো ক্রোমোজোম থাকবে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। এবার আমরা জানব মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে, সেটা আমরা একটু আগেও জেনেছি। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল
ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। অর্থাৎ কাণ্ড কি হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে কাণ্ড কি আকারে বড় হতে থাকে, মূলের অগ্রভাগ বৃদ্ধি পেতে থাকে, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল এগুলো কি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেতে থাকে অথবা বড় হতে থাকে। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় অথবা ভ্রূণ গঠনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। তাহলে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি পত্র ও মূলের বর্ধনশীল অংশে কোষ বিভাজন। তাহলে পাতাগুলো কি হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, এই বিভাজনের মাধ্যমে পাতাগুলো বৃদ্ধি পায়। তারপর মূলটাও কি হয় ভিতরের দিকে বৃদ্ধি পেতে থাকে, সেগুলো কি হয় মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে বর্ধিত হতে থাকে। এখন আমরা জানব মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তাহলে এগুলো জ্ঞানমূলক হিসেবে প্রশ্ন আসতে পারে। ক্যারিওকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস কাকে বলে, এরকম যদি আসে তাহলে আমরা নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে এভাবে লিখব এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে এভাবে আমরা সংজ্ঞাগুলো লিখব। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। তাহলে এখানে ইন্টারফেজ কাকে বলে যদি আসে তাহলে আমরা কি লিখব, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, কোষের এ অবস্থাকে ইন্টারফেজ বলে আমরা এভাবে লিখব। এবার আমরা দেখব ক্যারিওকাইনেসিস। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ভাগে বা 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো হচ্ছে 1 প্রোফেজ, 2 প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 অ্যানাফেজ ও 5 টেলোফেজ। তাহলে 5টি ধাপের মধ্যে আজকে আমরা 2টি ধাপ নিয়ে আলোচনা করব, প্রোফেজ এবং প্রোমেটাফেজ। তাহলে প্রোফেজ ধাপে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি উদ্ভিদ কোষের ছবি, এটা হচ্ছে একটি প্রাণী কোষের ছবি। তাহলে প্রোফেজ সম্পর্কে যদি বলতে হয়, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে এটা অনেক সময় বহুনির্বাচনীতে আসে, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি, তখন আমরা উত্তর বলবো কোনটা, প্রোফেজ। এই ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কোষের মাতৃকোষে কি কি থাকে। এই যে এখানে দানাদার যে জেলির মতো যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম, যেটার মধ্যে নিউক্লিয়াসটা কি হয় ভাসমান অবস্থায় থাকে।
আর নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসের একটা পর্দা থাকে যেটাকে বলে নিউক্লিয় পর্দা। তারপরে ভিতরে একটি কি থাকে? নিউক্লিওলাস থাকে, যেখানে ক্রোমাটিন তন্তুগুলো কি আটকে থাকে। প্রাণীকোষেও একই, এখানেও কি দেখা যায়? এখানেও সাইটোপ্লাজম আছে, এখানেও নিউক্লিয় পর্দা আছে, এখানেও ক্রোমাটিন তন্তু আছে যেগুলো নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। এরপরে বাড়তি যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম। একটা সূর্যের মতো দেখতে একটা আমরা এখানে কি উপাদান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে প্রথমে এই দুটা মাতৃকোষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যখন বিভাজন শুরু হয় তখন প্রথমে কি হয় দেখো, প্রথমে হচ্ছে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। তাহলে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। তাহলে পানি বিয়োজনের ফলে অর্থাৎ পানি বের হয়ে যাওয়ার ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিড গঠন হয়েছে, এখানেও দেখতে পাচ্ছি কি ক্রোমাটিড গঠন হয়েছে। তাহলে ক্রোমাটিডগুলো কেমন হয়? তারা এভাবে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। তারা এভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এই দুটি হচ্ছে কি ক্রোমাটিড এভাবে। এরপরে তারা একটা বিন্দুতে যুক্ত থাকে। ধরো এটা একটা হচ্ছে বিন্দু, এটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। তাহলে দুটি ক্রোমাটিড একটি বিন্দুতে যুক্ত থাকে যেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এরপরে আমরা দেখব প্রোমেটাফেজ। এই ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে কি কি হয়? নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। তাহলে এখানে কি হয়? যে নিউক্লিয়ার যে পর্দাটা থাকে সে পর্দাটা বিলুপ্ত হয়ে যায় এবং যে নিউক্লিওলাসটা থাকে সে নিউক্লিওলাসটাও বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। তাহলে এখানে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। প্রাণীকোষও একই, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তাহলে এখানে কি হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তু বা সুতার মতো আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। তাহলে স্পিন্ডল যন্ত্র হচ্ছে সুতা কাটার যে যন্ত্র, যেগুলোতে সুতা কি হয়, সুতা আমরা পেঁচিয়ে রাখি, সেগুলোকে কি বলে? স্পিন্ডল যন্ত্র বলে। তো ওগুলোর মতো দেখতে একটা যন্ত্রের মতো, স্পিন্ডল যন্ত্রের মতো আকৃতি সেটা ধারণ করে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। তাহলে এই যন্ত্রের মধ্যভাগকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। এখানেও এটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। তাহলে এগুলো কি হচ্ছে? অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটছে। এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তাহলে উভয় কোষে কি হচ্ছে? স্পিন্ডল যন্ত্র গঠিত হচ্ছে। তাহলে পরবর্তী ধাপগুলো আমরা আগামী ক্লাসে জানব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে।
আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।